নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপনা করতে। সেটি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেই টপিকটা আমাদের সমাজে প্রায়শই আমরা তার নামটা শুনে থাকি এবং ছোটোবেলা থেকে আমরা নামটা জেনে এসেছি। সেই টপিকটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ, এই রোগটা সম্পর্কে অনেকেরই অনেক কিউরিসিটি রয়েছে এবং রোগটা কিভাবে হয়, কী কারণে হয়, হলে কি হয়, সলিউশনটা কী। শুধু আমাদের ব্যক্তিবিশেষের আশপাশের সমস্ত মানুষের মধ্যে এই নিয়ে অনেকই বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যায় থ্যালাসেমিয়া সম্পর্কে। এবং মেডিকেল, হাই সেকেন্ডারিতে এবং স্কুলেও থ্যালাসেমিয়া নিয়ে পড়ানো হয়। বিশেষ করে মেডিকেলে তো থ্যালাসেমিয়া একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, হাই সেকেন্ডারিতেও মোটামুটি একটা রয়েছে। ওভারঅল থ্যালাসেমিয়া নিয়ে আমরা আশপাশেই দেখি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন। তা সেই ব্যাপারটা, যদিও এই ব্যাপারটা খুবই জটিল এবং টোটাল ব্যাপারটা এটা জেনেটিক্সের ওপর দাঁড়িয়ে, হেরিডিটির ওপর দাঁড়িয়ে। তা আমি 8 থেকে 80 সবার বোঝার জন্যে যতটা সহজে বললে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা, সেইভাবে বলার চেষ্টা করব এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবং যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো থ্যালাসেমিয়া সম্পর্কে বোঝার জন্যে কিছু টার্ম আগে থেকে আমাদের একটু জেনে নিতে হবে। যে টার্মগুলো সম্পর্কে আমরা সাধারণত যারা ছাত্রছাত্রীরা আছেন তারা অল্প বিস্তর হয়তো একটু জানেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে জানা সেটা সম্ভবও নয়। তা সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু এটা টোটালটাই একটা জিন ঘটিত রোগ, তা সুতরাং সেই সম্পর্কে অল্প বিস্তর একটু ধারণা আপনাদের দিলে আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি চেষ্টা করব যাতে আপনারা আপনাদের মতো বোঝার মতো করে বলা যায়, তা 8 থেকে 80 সবাই এটা বুঝতে পারে। এবং বিশেষ করে স্টুডেন্টরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা পরবর্তী ক্ষেত্রেও করবেন, তাদের পক্ষে এই ভিডিওটা খুবই তাদের পক্ষে লাভজনক একটা ভিডিও হতে যাচ্ছে। তো শুরু করি। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া জিনিসটা কী? আমরা যেটা গোদা বাংলায় শুনি আশপাশে যে থ্যালাসেমিয়া মানে তো রক্ত তৈরি হয় না, তার জন্যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রোগীকে বা যে থ্যালাসেমিয়াতে আক্রান্ত তাকে আর কি রক্ত দিতে হয়। আমরা অনেক সেলিব্রিটির নাম শুনেছি যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত বা থ্যালাসেমিয়ার কেরিয়ার, তার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গিয়ে তাদের রক্তটা চেঞ্জ করে। মেন কথা হচ্ছে থ্যালাসেমিয়া যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যতগুলো রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, তার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা একটা হিমোগ্লোবিন বলে একটা জিনিস থাকে যেটা কি করে আমাদের অক্সিজেনকে ক্যারি করে। হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে যে আমরা ইন্সপিরেশনের সময় যে অক্সিজেনটাকে নিই সেটা লাং থেকে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যৌগ করে আমাদের সেলে নিয়ে যায় ব্লাডের থ্রু দিয়ে, এবং সেখানে আবার সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা জেনারেট হয় সেই হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়ে আবার হিমোগ্লোবিন হিসাবে এক্সপিরেশন হয়ে বেরিয়ে যায়। এই হচ্ছে মোটামুটি হিমোগ্লোবিনের কাজ। তা থ্যালাসেমিয়া সম্পর্কে বলার আগে একটু হিমোগ্লোবিন সম্পর্কে বলে নিই, যেহেতু টোটাল ফান্ডাটা এটার ওপর দাঁড়িয়ে আছে। এবং সেটারও বলার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা প্রথম দেখা দিয়েছিল ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে। ঠিক আছে, এবং থ্যালাসেমিয়া কথাটি এসছে থ্যালাস কথা থেকে। এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কেরিয়ার বা গ্রাহক কীভাবে হয় সেটা আমি জানাচ্ছি। তার আগে একটু আমি এক্সপ্লেন করে দিই হিমোগ্লোবিন জিনিসটা কী। হিমোগ্লোবিন হচ্ছে কি একটা গ্লোবিন প্রোটিন, যার মাঝখানে একটা হিম পার্ট থাকে আর একটা গ্লোবিন পার্ট থাকে। হিম প্লাস গ্লোবিন, হিমোগ্লোবিন। হিমের মধ্যে কি থাকে? আয়রন থাকে। আয়রনটা ফেরাস হিসাবে থাকে, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা জানবেন না, দুটো যোজ্যতা থাকে, একটা 2 একটা 3। 2 হলে টু হলে আস আর 3 হলে হচ্ছে ইক। ঠিক আছে, তো ফেরাস যৌগ হিসাবে থাকে। এবার
গ্লোবিন পার্টটা কি? গ্লোবিন হচ্ছে গিয়ে প্রোটিন পার্ট। গ্লোবিনের মধ্যে দুটো শৃঙ্খল থাকে, একটা হচ্ছে আলফা শৃঙ্খল, একটা হচ্ছে বিটা শৃঙ্খল, ঠিক আছে? আলফা শৃঙ্খলের মধ্যে 141টা অ্যামাইনো অ্যাসিড থাকে এবং বিটা শৃঙ্খলের মধ্যে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই হচ্ছে মোটামুটি হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার। হিমোগ্লোবিনের মধ্যে হিম প্লাস গ্লোবিন, হিমের মধ্যে আয়রন থাকছে, গ্লোবিনের মধ্যে হচ্ছে দুটো আলফা চেন আর দুটো বেটা চেন থাকছে। আলফা চেনের মধ্যে 141টা অ্যামাইনো অ্যাসিড থাকে আর বিটা চেনের মধ্যে হচ্ছে গিয়ে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের একক। যেমন হচ্ছে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের একক, ঠিক আছে? তা এইটা হচ্ছে মোটামুটি হিমোগ্লোবিন সম্পর্কে ধারণা। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন পার্টে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন থাকে। একটা আলফা চেনে 141টা অ্যামাইনো অ্যাসিড, তাহলে দুটো আলফা চেনে কত? 2 × 141টা অ্যামাইনো অ্যাসিড। আর বিটা চেনে হচ্ছে গিয়ে 146টা অ্যামাইনো অ্যাসিড, মানে দুটো বিটা চেনে কত? 2 × 146। তার মানে 2 × 146, 2 × 141 করে মাল্টিপ্লাই করে যোগ করে টোটাল যে সংখ্যাটা দাঁড়াচ্ছে তত সংখ্যক অ্যামাইনো অ্যাসিড একটা হিমোগ্লোবিনের মধ্যে থাকবে, ঠিক আছে? এবার হিমোগ্লোবিনের অক্সিজেন ধারণ করার ক্ষমতা কি? হিমোগ্লোবিন প্রথমে হিমোগ্লোবিন HbO2, তারপরে HbO4, তারপরে HbO6, তারপরে HbO8। ম্যাক্সিমাম একটা হিমোগ্লোবিন HbO8 8 অণু পর্যন্ত অক্সিজেন ধারণ করতে পারে। এই মোটামুটি একটা হিমোগ্লোবিন সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন তৈরি হয় না, ঠিক আছে? হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে দেখুন, এবার যদি আমরা একটু বংশগতির চ্যাপ্টারে বংশগতিতে যাই, আমাদের সেক্স ডিটারমিনেশনে যাই, সেখানে আমরা কি দেখি? আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 46টা ক্রোমোজোম আছে। 2n = 46, যার মধ্যে 44টা অটোজোম থাকে, যাকে আমরা 44A বলি, 44টা অটোজোম। এবং ছেলে হলে তাদের শরীরে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে XY, মেয়ে হলে তাদের শরীরে একজোড়া এক্স ক্রোমোজোম থাকে, সেটাও সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে গিয়ে 44A + X। তাহলে ছেলেদের হচ্ছে 2n = 46, যার মানে হচ্ছে 44টা A + XY। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2n = 46, 44টা A + XX। এই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে পিতার শরীরের মধ্যে এই ক্রোমোজোম সংখ্যা থাকবে, মাতার শরীরের মধ্যে এই ক্রোমোজোম সংখ্যা থাকবে, অটোজোম আর সেক্স ক্রোমোজোম মিলে, ঠিক আছে? এবার যখন কোনো স্পার্ম জেনারেট হয়, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। বাবার শরীর থেকে যে স্পার্মগুলো আসে সেটা হচ্ছে 22A + X, 22A + X বলে দুটো শুক্রাণু, দুটো স্পার্ম তৈরি করে হচ্ছে গিয়ে মায়ের শরীর। আর বাবার শরীর থেকে আসে হচ্ছে 22A + X, 22A + Y, ঠিক আছে? এবার আমরা সবাই জানি 22A + X এর সাথে ডিম্বাণুর সাথে যখন 22A + X শুক্রাণুটা যুক্ত হয়ে যে জাইগোটটা ফর্মেশন হয় সেটা হচ্ছে 44A XX। সেটা হচ্ছে গিয়ে আপনার কন্যা সন্তান জন্ম হবে। আর বাবার শরীর থেকে যখন 22A + Y স্পার্মটা আসবে এবং মায়ের শরীরে তো সবসময় 22A + X ডিম্বাণু থাকে, এই দুটো বলে যে জাইগোটটা ফর্মেশন হলো সেটা হচ্ছে 44টা A + XY। এটা হচ্ছে পুত্র সন্তান, এটা হচ্ছে নর্মাল পিকচার। এইবার ধরুন যেটা আমি বলছিলাম যে এই যে অটোজোম থাকে, সেক্স ক্রোমোজোম থাকে, অটোজোমটা কি আমাদের দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে তাকে অটোজোম বলবো। আর হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম যেগুলো থাকে আমাদের জনন কোষের যে ক্রোমোজোমগুলো থাকে তাকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম। এই থ্যালাসেমিয়াটা হচ্ছে গ্লোবিন পেপটাইড শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠনের ফলে সৃষ্ট একটা অটোজোম বাহিত রোগ। এটা একটা মেডিকেল টার্ম। তার মানে আমি কি বলতে চাইলাম? ওই যে বলেছিলাম হিমোগ্লোবিনের মধ্যে একজোড়া আলফা গ্লোবিন শৃঙ্খল আছে আর একজোড়া বিটা গ্লোবিন শৃঙ্খল আছে। তাহলে আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে থ্যালাসেমিয়া হচ্ছে এক প্রকার অটোজোম বাহিত রোগ, যেটা কী করে? গ্লোবিন পেপটাইড শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠনের ফলে সৃষ্টি হয়। তার মানে গ্লোবিন পেপটাইড শৃঙ্খলটার গঠনটাকে কেউ ত্রুটিপূর্ণ করে দিচ্ছে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে হিমোগ্লোবিনের যে গ্লোবিন পেপটাইড শৃঙ্খলটা আমি বলেছিলাম যে দুটো আলফা শৃঙ্খল থাকে, দুটো আলফা গ্লোবিন শৃঙ্খল থাকে, দুটো বিটা গ্লোবিন শৃঙ্খল থাকে। আলফা গ্লোবিন শৃঙ্খলে 141টা অ্যামাইনো অ্যাসিড থাকে, বিটা গ্লোবিন শৃঙ্খলে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে আলফা গ্লোবিন শৃঙ্খলটা যে তৈরি হয় সেটাকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে 16তম ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা।
16তম আমাদের দেহের মধ্যে 16তম ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা আলফা গ্লোবিন শৃঙ্খলটা তৈরি হয়, এটাকে তৈরি করাকে কন্ট্রোল করে। আর বিটা গ্লোবিন শৃঙ্খলটা তৈরি হয় 11তম ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা। তার মানে এর কন্ট্রোলারটা কে আছে? আলফা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণকারী জিনটার কন্ট্রোলার হচ্ছে 16তম ক্রোমোজোমে অবস্থিত জিন, আর বিটা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণকারী বিটা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণকারী জিনটা হচ্ছে 11তম ক্রোমোজোমে অবস্থিত। এইবার যদি আমি কোনো কারণে এই 16তম ক্রোমোজোমে অবস্থিত জিনটা যে আলফা গ্লোবিন শৃঙ্খলকে কন্ট্রোল করছে তৈরিকে, সেটার যদি মিউটেশন ঘটে যায়, তার মানে ওই 16তম ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনটার যদি মিউটেশন ঘটে যায়, তাহলে ও যে আলফা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণকারী আলফা গ্লোবিন শৃঙ্খলটাকে যে তৈরি করছে, তার তৈরি করার ওপর কন্ট্রোলটা হারাবে। অ্যাট দ্য সেম টাইম বিটা গ্লোবিন শৃঙ্খলে অবস্থিত যে 11তম ক্রোমোজোমে অবস্থিত যে বিটা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণকারী জিনটার যদি মিউটেশন ঘটে, সেই মিউটেশনের ফলে ওই জিনটার কার্যকারিতা হারাবে। তার মানে বিটা গ্লোবিন শৃঙ্খলটা তৈরি করতে পারবে না বা বিঘ্ন ঘটবে। এর আগের দিন যেমন আমি একটা ক্যান্সারের যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি মিউটেশন কথাটা বলেছিলাম। মিউটেশন মানে বলেছে ক্রোমোজোম বা জিনের হঠাৎ করে যদি একটা চিরস্থায়ী চেঞ্জেস হয়ে যায়, স্টেবল চেঞ্জেস হয়ে যায়, সেটাকে আমরা মিউটেশন বলি। তাহলে যেটা আমি বলতে চাইলাম যে 16তম ক্রোমোজোম যে আলফা গ্লোবিন শৃঙ্খলকে নিয়ন্ত্রণ করে, তার মিউটেশন ঘটলে আলফা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণটা হবে না, মানে ওই গ্লোবিন শৃঙ্খল গঠন হবে না। অ্যাট দ্য সেম টাইম যে 11তম ক্রোমোজোমে অবস্থিত জিনটার যদি মিউটেশন ঘটে, তাহলে বিটা গ্লোবিন শৃঙ্খল নিয়ন্ত্রণটাও বিঘ্নিত হয়ে যাবে। তার মানে এই দুটো আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খল যদি তৈরি হওয়া বিঘ্নিত হয়ে যায়, তারপরে গ্লোবিন পার্টটা ডিস্টার্ব হয়ে যাবে। হিম পার্টটা ঠিক আছে, গ্লোবিন পার্টটা ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে গ্লোবিন পার্টটা ডিস্টার্ব হলে হিম আর গ্লোবিন মিলেটাই তো হিমোগ্লোবিন তৈরি করে। তার মানে গ্লোবিনটা জেনারেট হতে বা অ্যাজ এ হোল হিমোগ্লোবিনটা জেনারেট হতে বাধা দেবে। হিমোগ্লোবিন জেনারেট হতে বাধা দিলে কী হবে? আরবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে। এইবার যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন কী হবে? হিমোগ্লোবিন কী করে ব্লাডতে আমাদের ইন্সপিরেশনের ফলে অক্সিজেনটা লাঙের থ্রু দিয়ে ঢুকে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনযুক্ত হয়ে হিমোগ্লোবিন হিসেবে কোষে চলে যায়। সেখানে গিয়ে কোষকে এনার্জি দেয়। কোষে যে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উঠছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার কার্বন হিমোগ্লোবিন হিসাবে ব্লাডের থ্রু দিয়ে এসে আমাদের এক্সক্রিয়েশন হয়ে বেরিয়ে যায়। তাহলে যে বস্তুটা হিমোগ্লোবিনকে ক্যারি করবে, সেই বস্তুটাই যদি কমে যায়, তাহলে হিমোগ্লোবিনকে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যতটা অক্সিজেনের দরকার হয় প্রতিদিন, সেই অক্সিজেনটা সে পাবে না পেশেন্ট, তখন তার শ্বাসকষ্ট হবে। অ্যাট দ্য সেম টাইম হিমোগ্লোবিন কমে যাওয়া মানে হচ্ছে গিয়ে কি আমরা বলি অ্যানিমিয়া। অ্যানিমিয়া তো অনেক রকমের হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ডিওপ্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করবো অ্যানিমিয়ার টাইপগুলো। তাহলে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে আমরা বলি আয়রন কমে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় রক্তে হিমোগ্লোবিন থাকে, 14.5 গ্রাম আমরা বলি, বয়স ভেদে +- এরকম হয়। তা সেই হিমোগ্লোবিনটার পরিমাণ যদি কমতে থাকে, তখন আমরা কি বলি যে তার অ্যানিমিয়া হয়েছে, রক্তাল্পতা হয়েছে, যে চোখের তলাগুলো সাদা হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে ওটা কী বলে, রক্ত পরিবহন করার ক্ষমতা, অক্সিজেন পরিবহন করার ক্ষমতা কমে যায়। এইটা মোটামুটি হিমোগ্লোবিন না থাকার কারণে এই ধরনের অ্যানিমিয়াগুলো হয় এবং এই অসুবিধাগুলো হয়। অ্যানিমিয়া রিলেটেড ভিডিও আমি আর একটা পরে করবো, সেখানে ডিটেলসে অ্যানিমিয়া সম্পর্কে বলবো। এইটা হচ্ছে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সির ফলে কী জিনিসটা হচ্ছে সেটা বললাম। তাহলে কন্টেন্টটা হচ্ছে গিয়ে যে 11তম ক্রোমোজোম এবং 16তম ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের ফলে আলফা গ্লোবিন শৃঙ্খল তৈরি হয় না, বিটা গ্লোবিন শৃঙ্খল তৈরি হয় না, তার মানে গ্লোবিন পেপটাইড শৃঙ্খলের গঠনটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, যার ফলে হিমোগ্লোবিনের যে হিম আর গ্লোবিন পার্ট মিলে যে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে, তাহলে একটা অংশ, মেজর অংশটাই কি হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যার ফলে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে। অর্থাৎ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, আমরা সেটাকে একটা ওভারঅল কথায় বলি রক্ত তৈরি হচ্ছে না। এইবার যদি আমি থ্যালাসেমিয়ার টাইপগুলোতে চলে আসি, থ্যালাসেমিয়ার হচ্ছে গিয়ে কী বললাম, গ্লোবিন পেপটাইড শৃঙ্খলের গঠনের ফলে, ত্রুটিপূর্ণ গঠনের ফলে সৃষ্ট অটোজোম বাহিত একটা বংশগত রোগ। তার মানে থ্যালাসেমিয়ার যে টাইপটা, যে থ্যালাসেমিয়া দু ধরনের হয় সাধারণত, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার মধ্যে কি আছে? আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া কেরিয়ার, আর হচ্ছে হাইড অফ ফিটালিস্ট।
ঠিক আছে। আর বিটা থ্যালাসেমিয়ার মধ্যে কী আছে, বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর আর ডেল্টা বিটা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়ার টাইপগুলো কী বললাম, থ্যালাসেমিয়া মোট দু প্রকারের, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার মধ্যে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া আমি বললাম। এবার আলফা থ্যালাসেমিয়াটা কি, যে 16তম ক্রোমোজোমে অবস্থিত 16তম ক্রোমোজোমে অবস্থিত জিনের ত্রুটিপূর্ণ গঠনের ফলে, যে গ্লোবিন 16তম ক্রোমোজোমে জিনের বিযুক্তিকরণের ফলে আলফা গ্লোবিন শৃঙ্খলটা যখন ত্রুটিপূর্ণ গঠন হয় তখন সেটা হয় আলফা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কি, 11তম ক্রোমোজোমে অবস্থিত জিনের ত্রুটিপূর্ণ গঠনের ফলে বা বিযুক্তিকরণের যে গ্লোবিন পেপটাইড শৃঙ্খলটা গঠিত হয় না, যার ফলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আর একবার বলি, আলফা থ্যালাসেমিয়া কি হচ্ছে, 16তম ক্রোমোজোমে অবস্থিত জিনের বিযুক্তি বা পরিব্যক্তির কারণে বা মিউটেশনের কারণে যে আলফা গ্লোবিন পেপটাইড শৃঙ্খলটা গঠিত হয় না, দ্যাট ইজ আলফা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটা কি, 11তম ক্রোমোজোমে অবস্থিত জিনের পরিব্যক্তি বা মিউটেশনের ফলে যে বিটা গ্লোবিন শৃঙ্খলটি ত্রুটিপূর্ণভাবে গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া। এবার বলেছিলাম কি, যে আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। আলফা থ্যালাসেমিয়া মাইনর হচ্ছে গিয়ে 16তম ক্রোমোজোমের 4টি ক্রোমাটিডের মধ্যে যে কোনো একটা জিনের বিযুক্তিকরণের ফলে হয়। আলফা থ্যালাসেমিয়া মেজর হচ্ছে গিয়ে 16তম ক্রোমোজোমের যে কোনো একটি থেকে দুটি, অপরটা থেকে একটি জিনের বিযুক্তিকরণের ফলে হয়। এবার আসছি হাইড্রক্স ফিটালিস্ট। হাইড্রক্স ফিটালিস্টটা কি, এটা একটা ভ্রূণ গঠিত রোগ, মানে ভ্রূণের মধ্যেই এটা হয়। সেটা হচ্ছে গিয়ে যে 16তম ক্রোমোজোমের 4টে জিনেরই বিযুক্তিকরণের ফলে যে আলফা গ্লোবিন শৃঙ্খলটি ত্রুটিপূর্ণভাবে গঠিত হয়, দ্যাট ইজ হাইড্রক্স ফিটালিস্ট। এটা ভ্রূণের মধ্যেই সংগঠিত হয়। তখন ওভারঅল আমরা যেটা দেখলাম যে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়ার ওই 11তম ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে যে ত্রুটিপূর্ণ বিটা গ্লোবিন শৃঙ্খল গঠিত হয়, তার ফলে বিটা থ্যালাসেমিয়া হচ্ছে। এইবার ওভারঅল থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এটা একটা অটোজোম বাহিত ব্যাধি এবং এটা বংশগতভাবে হয়। এই জন্য অনেকেই বলে যে বিয়ের আগে অন্তত একবার নিজেদের চেক আপটা করিয়ে নেওয়া উচিত। কোন সেন্সে এই কথাটা বললাম, ধরুন বাবা স্বাভাবিক, মা স্বাভাবিক, সন্তানও স্বাভাবিক হবে, কোনো প্রবলেম নেই। ধরুন বাবা কেরিয়ার থ্যালাসেমিয়ার, মা কেরিয়ার নয়, সন্তান কেরিয়ার হবে, কোনো অসুবিধা নেই। ধরুন বাবা স্বাভাবিক, মা কেরিয়ার, সন্তান তৈরি হলো, সে কেরিয়ার হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরুন বাবাও কেরিয়ার, মাও কেরিয়ার, সেক্ষেত্রে তার সন্তানটা তো থ্যালাসেমিক পেশেন্ট হবে। তা সুতরাং যে থ্যালাসেমিয়া ব্যাপারটা একটা জিন ঘটিত রোগ। অধুনা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং থ্যালাসেমিয়ার রোগ সম্পর্কে প্রচুর প্রচারও হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং সেক্ষেত্রে আগের তুলনায় এখন কেবল চিকিৎসা ব্যবস্থা উন্নতির দরুনে আরও যথেষ্ট ভালোভাবে এটাকে আরও ডেলিভার করা যায়, সেদিকে চিকিৎসা শাস্ত্র এগোচ্ছে। এখন তো জিন থেরাপির কথাও শোনা যায়, কিন্তু সেটা খুবই ব্যয় সাপেক্ষ, যার ফলে সবার পক্ষে সেটা করা সম্ভব হয় না। তা সেই জন্যে যে সচেতনতাগুলো অবলম্বন করলে আমরা এটা থেকে অ্যাওয়ার্ড থাকতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। যাই হোক, তাহলে থ্যালাসেমিয়ার ব্যাপারটা একটা জিন ঘটিত ব্যাপার, অটোজোম বাহিত রোগ এবং যেটা যদি আমি জাইগোটগুলো ক্যারি টাইপগুলো দেখি, যে থ্যালাসেমিয়ার যে অ্যালিলগুলো হয়, অ্যালিল মানে হচ্ছে একটা ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য এবং লক্ষণযুক্ত জিন জোড়াকে অ্যালিল বলা হয়। তাহলে এর অ্যালিলগুলো কীরকম টাইপের হয়, একটা ধরুন হলো আলফাথ্যাল বাই আলফাথ্যাল বা বিটাথ্যাল বাই বিটাথ্যাল, মানে আমি দুটো গ্লোবিন পেপটাইড শৃঙ্খলের সাপেক্ষেই বলছি, আলফাথ্যাল বাই আলফাথ্যাল বা বিটাথ্যাল বাই বিটাথ্যাল। এই ক্যারিওটাইপটাকে বলা হচ্ছে গিয়ে কি হেটেরোজাইগাস। আর যদি বলি আলফাথ্যাল প্লাস বাই আলফাথ্যাল, বিটাথ্যাল প্লাস বাই বিটাথ্যাল, এটাকে আমরা বলবো কেরিয়ার। আর যদি আমি বলি আলফাথ্যাল বাই আলফাথ্যাল আর বিটাথ্যাল বাই বিটাথ্যাল, এটাকে বলবো হোমোজাইগাস। তাহলে দেখা যায় হেটেরোজাইগাসের থেকে হোমোজাইগাসের ক্ষতিকারক করার প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ এরা গ্লোবিন পেপটাইড শৃঙ্খলগুলো বা যে শৃঙ্খলগুলো আছে, মানে আলফা শৃঙ্খল, বিটা শৃঙ্খল, এগুলোর গঠনটাকে সম্পূর্ণরূপে ত্রুটিপূর্ণ করে দেয়। এবং শৃঙ্খল যদি ত্রুটিপূর্ণভাবে গঠিত হয়, তাহলে ধরুন একটা সাধারণভাবে একটা কথা বলছি, একটা বাড়ির ভিতই যদি ভুলভালভাবে তৈরি হয়, তাহলে সেই ভিতটা কি টিকবে?
কি অল্প সময়ের মধ্যেই তো সেটা বাড়িটা ভেঙে পড়ে যাবে, তাই না? তাহলে যে কন্টেন্টগুলোকে দিয়ে গ্লোবিন প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই কন্টেন্টটা যদি গঠনটাই ঠিকঠাক না হয়, বা যারা এই জিনিসটাকে গঠিত হওয়ার জন্য কন্ট্রোল করছে, সেই কন্ট্রোলটা যদি ফেল হয়ে যায়, তাহলে জিনিসটা কি সঠিকভাবে গঠিত হবে? কখনোই সেটা সম্ভব নয়। এবং এর জন্য কি হয় যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি ব্লাড ট্রান্সফার করতে হয়, মানে যেটাকে ব্লাড ট্রান্সফিউশন বলে বা ব্লাড চেঞ্জ বলে, একটা নির্দিষ্ট অন্তর অন্তর গিয়ে যে রক্ত চেঞ্জ করে আসতে হয়, বা জিনিসটা আরও বেশির দিকে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক সময় বোন ম্যারো ট্রান্সফারও করতে হয়, যেখান থেকে আর কি জিনিসগুলো তৈরি হয়। তাহলে ওভারঅল থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা যেটা জানলাম, যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত জিন ঘটিত রোগ, যেটা কি করে, যেটা হিমোগ্লোবিনের গ্লোবিন পার্টের যে দুটো চেন আছে, আলফা চেন আর বিটা চেন, সেই চেন দুটোকে গঠনটাকে ত্রুটিপূর্ণ করে দেয়, বিকজ অফ 16তম ক্রোমোজোমের জিনের মিউটেশন এবং 11তম ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খলটা তৈরি হয় না, হলেও ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়, যার ফলে হিমোগ্লোবিনটা জেনারেট হয় না। হিমোগ্লোবিনটা জেনারেট না হলে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন বাড়ে না, বরঞ্চ কমে যায়, এবং হিমোগ্লোবিন কমে গেলে কি হবে, অক্সিজেন ক্যারিং করার ক্যাপাসিটিটা কমে যাবে, যার ফলে আমাদের শরীরের মধ্যে যে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা থাকে, সেই রিকোয়ারমেন্ট পর্যন্ত অক্সিজেন সাপ্লাই শরীরের বিভিন্ন সেলে হবে না, মানুষ আস্তে 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 অসুস্থ হয়ে পড়বে। এবং অন দ্য আদার হ্যান্ড এর টাইপগুলো আমি আপনাদেরকে বললাম যে থ্যালাসেমিয়া কত রকমের হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, হাইড্রোক্সিডালিস। অন্যদিকে বিটা থ্যালাসেমিয়ার হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর, ডেল্টা বিটা থ্যালাসেমিয়া। এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তারবাবুদের কাছে যদি আপনারা যান, ডাক্তারবাবুরা আপনাদের ট্রিটমেন্টের পার্টটা ঠিকঠাক করে প্রদর্শন করেন। এবং সাধারণত আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্লাড চেঞ্জ করাতে হয়। জিন থেরাপি এখন এসছে, কিন্তু সেটা খুব ব্যয় সাপেক্ষ, যার ফলে সবার পক্ষে সেই জিন থেরাপিটা করা সম্ভব নয়। ডাক্তারবাবুর মত অনুযায়ী ডাক্তারবাবু যদি মনে করেন যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, সেক্ষেত্রে তারা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানো হয়। ওভারঅল থ্যালাসেমিয়া সম্পর্কে আমি মনে হয় যতটুকু আপনাদের কাছে সরলভাবে বলার সেই বিষয়টা আপনাদের কাছে রাখলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওটা দেবো, দরকার হলে সেটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা হাই সেকেন্ডারি ছাত্রছাত্রীরা আছেন বা মেডিকেলের ছাত্রছাত্রীরা আছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটাই উপকারী লাগবে। এবং তাদেরকে বলা হচ্ছে যদি তাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে পরবর্তী ক্ষেত্রে আজকে এতটুকুই বলার বিষয় ছিল। পরবর্তী ক্ষেত্রে আবার সামনের দিনকে কিছু সময় উপযোগী ভিডিও নিয়ে আসবো, আপনাদের কাছে উপস্থাপনা করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবার কাজে লাগে। এবং 8 থেকে 80 যাতে সবাই ভিডিওটি থেকে উপকৃত হয়, সেই দিকটা ভেবেই ভিডিওটা নতুন কোনো কিছু একটা গ্রহণযোগ্য ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।